নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো শরীর কৃপায় সুস্থ আছো। ত্রিপুরা ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো সোমবার আর এখন ঘড়িতে 6:45 মতো বাজে। ঘুম থেকে উঠে পড়লাম সকাল সকাল। ঘুম থেকে উঠেই তো কাজ শুরু করে দিয়েছি। আজ তো চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার সকল ইউটিউব ফ্যামিলিকে। সবাই খুব ভালো করে কাটো চৈত্র সংক্রান্তি। আর কাল হলো গিয়ে পয়লা বৈশাখ, তো অগ্রিম পয়লা বৈশাখের শুভেচ্ছার সাথে রইল তোমাদের। তো চলো চৈত পরবটা ভালো করে কাটাও। অনেকে কিন্তু আবার চৈত্র সংক্রান্তিটাকে চৈত পরবও বলে। অনেকের বাড়িতে দেখবে লাড়ু করা হয়, তারপর বড়ির আচার, সেওয়াই, অনেক কিছু করা হয়। এগুলো আমার শ্বশুর বাড়িতে নাকি আগে নিয়ম ছিল এক সময়, তো আমার শাশুড়ি মেয়ের নিয়মগুলো নেয়নি, তো আমাদেরও তাই করতে হচ্ছে না। আর আমার বাপের বাড়িতে কিন্তু এগুলো ছিল, তো মাকে তো দেখতাম করতো, এগুলো করতো, মার সাথে সাথে আমিও করতাম। ওই যে দিতে পারি এগুলো এরকম না, মানে লাড়ু সব কিছু জোগাড় জানতে করলো, আমি এদিকে মার সাথে সাথে বসে বানাতাম, এটা করতাম। তো মা অসুস্থ হওয়ার পর থেকে তো এগুলো উঠেই গেছে, আর করাই হয় না। তো দিন দিন না আস্তে আস্তে যেন আগেরকার দিনে যা যা জিনিসপত্র সব কিছু যেন দিন দিন উঠে যাচ্ছে। কেউ হয়তো অসুস্থ, কেউ হয়তো এগুলো করতে পারছে না বিভিন্ন কাজের চাপে, কেউ হয়তো মনের ইচ্ছেই নেই করার, মানে অনেক কিছু কারণে কিন্তু আগের যে দিনের এগুলো কিন্তু দিন দিন আমাদের থেকে উঠেই যাচ্ছে। এখনকার দিনের ছেলেমেয়েরা দেখবে এগুলো কিন্তু জানবেই না, যে না ওই দিনে এটা করা হয়, ওই দিনে এটা করা হয়। এখন তো একদম মানে বেবি জন্ম নিলেই দেখবে কী হয় বলো তো, সেই যখন 2-3 মাস হয়ে যাবে সেই মোবাইল যে এরকম একদিকে ভালো করছে তেমন কিন্তু আবার খারাপও করছে। তো যাই হোক, সকাল সকাল আরে তো মানে এর দিকে যাই না। এদিকে আমি ঘুম থেকে উঠেই দেখো 2টা ঘর ঝাড় দিয়ে আগে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, তার আগে কিন্তু আমি বাসি বাসন ধুয়ে নিয়েছি। কালকে রাতে তোমাদের দাদাভাই আস্তে আস্তে সেই 11:30 মতো বাজলো। তো ওকে খেতে দিয়ে, তোমাদের তো বলেছিলাম আমি যখন ভিডিও এডিটিং করতে বসলাম তোমাদের দাদাভাই আসলো, ওকে খেতে দিয়ে তারপর এদিকে আমি গিয়ে বিছানাটা করলাম। ও খাওয়া দাওয়ার পর আর বাসনগুলো ধুইনি, যে আজ সকালবেলা একবারে পরিষ্কার করে নেব। তো বাসি বাসন মেজে গ্যাস ট্যাস মুছে এদিকে ঘর দুটো পরিষ্কার করে নিয়েছি। এদিকে বরমশাই নিয়ে আসলো টিফিন। তো এদিকে তো এখন নিরামিষ আমাদের খেতে হয়, তো নিরামিষ টিফিনে কিন্তু নিয়ে আসলো। তো ও বলছে এত তাড়াহুড়ো করে রান্না করতে লাগবে না, তুমি আস্তে ধীরে স্নান করে পুজোটা দাও, এখন সকালবেলায় টিফিন খেয়ে নেবো, দুপুরের খাবারটা না হয় এসে খেয়ে যাব বলছে। ওইটা আমাদের বলতে পারো বর্ষে যদি 1-2 দিন এরকম মাঝে মধ্যে বললাম, মানে অতিরিক্ত যখন অসুবিধা হয় তখন গিয়ে। তো আমি কিন্তু আমার কাজ করে নিয়েছি, ঘর দূর মোছামাছি করে নিয়েছি, আর আগে তো সব কিছু পরিষ্কার পরিপাটি করে নিয়েছিলাম। তা আমি ভাবলাম কি স্নানটা করে এসে পুজোটা দিয়ে ঝটপট করে সেদ্ধ ভাত করে দেবো। ও বলছে না লাগবে না। তো এদিকে স্নানে যাওয়ার আগে ভাবলাম সবজিটা কেটে যায়, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। আর এই যে দেখো স্নান টান করে এসে এবারে কিন্তু আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। দেখবে একটা ভালো দিনে সকাল সকাল একটু পুজোটা দিয়ে নিতে পারলে, ভালো দিন কি যে কোনো দিন একটু সকাল সকাল পুজোটা দিয়ে নিতে পারলে যেন বেশ ভালো লাগে, মনের যেন একটা শান্তি পাওয়া যায়, ঘরের মধ্যে যেন একটা পজিটিভ এনার্জি কাজ করে। কিন্তু সবসময় মানে কাজের চাপে তো আর এটা দেওয়া মানে সম্ভব হয় না। সকালবেলা স্নান করে উঠি পুজো দেওয়াটা, এখন তো যা পরিমাণে গরম, আর বিশেষ করে মানে এরকম হয়ে চৈত্র সংক্রান্তির দিন, কালকে পয়লা বৈশাখ বা দুর্গাপুজোর সময় 3 দিন স্নান করা, অমাবস্যার সময় 3 দিন স্নান করা, এগুলোর জন্য ভালোই লাগে দেখতে। তো এদিকে দেখো এখন আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। পুজোটা দিয়ে তারপর রেস্ট করে আস্তে ধীরে গিয়ে কিন্তু আমি রান্নাটা বসাবো। তো এদিকে কিন্তু তোমাদের দাদাভাই চলে গেল দোকানে, এখন কিন্তু গড়িতে 9:30 মতো বাজছে। তো ওই যে বললাম ও আমার তাড়াহুড়ো লাগছে বলে ও বলছে না টিফিনে খেয়ে যাবে, না হলে না আমার কতটা যে চাপ থাকতো, এগুলো যে ভিডিও শ্যুট করতে পারবো কিনা সেটাও আমি কিন্তু ভাবিনি। কেন বলো তো, তাড়াহুড়োর মধ্যে দেখবে ভিডিও শ্যুট করতে গেলে যেন তো কাজটা আরও মানে বেড়ে যায়। তো একদিকে ও আবার খেয়ে যাবে। যাই হোক, টিফিনটা তো খেয়ে গেল, দুপুরে খাবারটা এসে খাবে। এবার আমি পুজোটা দিয়ে এই যে দেখো মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম, আর এবার একটু সিঁদুরটাও পরে নিলাম। অনেকে আমাকে কিন্তু কমেন্টে বলেছিলে মানে সিঁদুরটা পরে যেন তারপর আমি পুজো দিতে যাই। কি বলো তো, কোনো সময় না তাড়াহুড়ো ছুটে মনেই থাকে না। আজকে আমি আবার গুরু সিঁদুরটা পরে নিচ্ছি। আমার তো বেশ ভালো লাগে গুরু সিঁদুরটা পরতে, কিন্তু ওই যে আমার কপালের মধ্যে একদম পুরো কালো কালো দাগ হয়ে কি অবস্থা হয়ে থাকে, তাই জন্য পরতে পারি না। আর এত পরিমাণে চুলকানি হয়, তাই জন্য আমি মাঝে মধ্যে গিয়ে পড়ি। তো আজকে খুব মন চেয়েছে পরার জন্য, তাই কিন্তু পরে নিলাম। 10টা বাজতে 20 মিনিট বাকি। তো এখন রান্না বসাবো, পুজো দেওয়া তো কমপ্লিট। এদিকে দেখছি আবার স্নান করতে গেলাম, দেখি মোটরের জল শেষ, তারপর নিচের ট্যাঙ্কের জল দিয়ে আমি স্নান করে আসলাম। তো এখন গিয়ে রান্নাটা বসাবো। যেহেতু সকালের টিফিন খাওয়া হয়ে গেছে, সকালের খাবারের কোনো ঝামেলা নেই, তাই জন্য আস্তে ধীরে করে রান্নাটা বসাচ্ছি। আর সকালের খাবারের ঝামেলা থাকলে সেই দেখবে ঘুম থেকে উঠে ঘর দূর মুছলাম, তাড়াতাড়ি করে দিকে স্নানে যাবো। এমনিতে তোমার দাদাভাই বলছে রান্না করতে লাগবে না, আজকে টিফিন খেয়ে চলে যাবো। তাই ভাবলাম কি তাহলে সবজিটা কেটে যায়, আমার রান্নাবান্নাটা তাহলে তাড়াতাড়ি হবে। স্নান করে এসে আস্তে ধীরে পুজো টুজো দিয়ে পুজোর বাসনটা মেজে আমি না হয় আস্তে ধীরে রান্নাবান্নাটা করতে পারবো। রান্নাবান্না সকালে কাজ না থাকলে দেখবে সংসারে অনেক কাজও হয়। তো এতদিন যাবত তো ঘর তোর একদম পরিষ্কার পরিপাটি করেছি, তো আজকে তেমনটা নেই যে মানে যেই ইয়েগুলো একদম মানে করতে হবে সেগুলোই করব। আজকে তেমনটা নেই। আজকে তো চৈত্র সংক্রান্তি, তো চৈত্র সংক্রান্তিতে আমাদের আবার নিরামিষ খেতে হয়।
তো কালেই একদম গ্যাসটা সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠে শুধু ঘরগুলো মুছলাম, অতটুকুই। তো এখন গিয়ে রান্নাটা বসাই দুপুরের। আর বৌদিদের বাড়িতে আবার আমার দুপুরের নিমন্ত্রণ আছে, আমাদের পাঁচনের নিমন্ত্রণ বৌদি করলো। তো এখন রান্নাবান্নাটা করি। দেখি যা পরিমাণে রোদ উঠে এক পাড়াতেই, কিন্তু তারপরেও ইচ্ছে হয় না এই রোদের যন্ত্রণায় যে বৌদিদের বাড়িতে যাব। ওই যে হোলি খেলার সময় গিয়েছিলাম, আরও ব্লগে আমার দেখেছিলে তোমরা বৌদিদের বাড়ি। তো চলো, এখন তো রোদটা একটু ঠিকঠাকই আছে, আর একটু পর থেকে দেখবে কী পরিমাণে রোদ যে উঠে। তো চলো এবারে গিয়ে ঠাকুরের নাম নিয়ে গিয়ে রান্নাটা বসাই। এদিকে দেখো নিচের ট্যাঙ্কির জলটাও ভর্তি হয়ে গেছে, এবারে আবার উপরে ট্যাঙ্কির জলটা তুলে নিচ্ছি। আর ঘরের ডাস্টবিনগুলো তোমাদের দাদাভাই স্নানের সময় এগুলো ফেলে দিয়ে পরিষ্কার করেছিল, তো এগুলো বাইরেই মেলা ছিল, যেহেতু জলটা ঝরে গেছে এবারে নিয়ে ঘরে রাখছি। এরকম ডাস্টবিন একটা ঘরের মধ্যে থাকলে ভালো, জানো তো, একদম মানে প্রত্যেক দিন যা ঘরের মধ্যে পড়ে এগুলোকে বাইরে নিয়ে আর ফেলতে হয় না, যা পরে একদম ঘরের মধ্যে ফেলে দেওয়া যায়। তারপরে এদিকে বসিয়ে দিলাম ভাতটা হয়ে যাক, কারণ ও তো আস্তে আস্তে সেই দুপুরের দিকে। আর আজকে জানো তো বৌদিদের বাড়িতে আমাদের আবার নিমন্ত্রণ আছে দুপুরে, তোমাদের দাদাভাইরও আমারও। ওই যে চৈত্র সংক্রান্তির দিন অনেকের বাড়িতে দেখবে পাচন খাওয়ার একটা হয়। তো তোমাদের দাদাভাই তো আর যেতে পারবে না, ও তো দোকানেই মানে আছে, আর দোকান থেকে এসে হুট করে চলে যাবে। একজনের বাড়িতে গেলে তো একটু লেট হয়ে বলো। তো প্রত্যেক বছর না আমিই যাই, তোমাদের দাদাভাইয়ের আর যাওয়া হয়নি। আর আমার তো পাচন খেতে যা ভালো লাগে কি আর বলি তোমাদেরকে। তো প্রত্যেক বছরই বৌদি এদিনই নিমন্ত্রণটা করে। তো এদিকে যাই হোক, আমি তো যাবো দুপুরের দিকে যাব, আগে রান্নাবান্না সমস্ত কিছু শেষ করি, তারপরে গিয়ে যাব। তো এদিকে দেখো একদিকে ভাত বসিয়ে দিলাম আর আরেকদিকে কড়া বসিয়ে দিলাম। এখন এটার মধ্যে এখন এই নিরামিষ সবজিটা বসিয়ে দেবো। পোস্ত দিয়ে ভাবছি আজকে একটু তরকারিটা করব। তো পোস্তটা না হালকা একটু ভেজে নিলাম, শুকনো খোলায় হালকা আছে একদম ভেজে নিয়েছি। তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এই যে দেখো এখন পোস্তটাও কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটা কিন্তু পেস্ট বানিয়ে নেব। ওই যে সবজিটার মধ্যে দিয়েছি কারকল, পটল, আলু, ঝিঙে, বেগুন দিয়েছি একটা, ঝিঙেও দিয়েছি একটা। তো এগুলো দিয়ে মিক্স সবজি আজকে পোস্ত দিয়ে করব। তারপর সবজিটা যেহেতু আমার ভাজা হয়ে গেছে, এবার একটুখানি চিনি আর ওই যে পোস্তর পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। পোস্তটা আর একটুখানি হলে ভালো ছিল। তো যাই হোক, যতটুকু আছে ততটুকু দিয়েই করি। পোস্তটা আমার ঘরে এমনিতে বেশি খাওয়া হয় না, মাঝে মধ্যে অনেক সময় শস্যের সাথে দিয়ে কিন্তু পোস্তটা খায়। শস্যতে মানে জিভে সয় পেটে সয় না, তাই জন্য পোস্তটা আবার কোনো অসুবিধা হয় না। তো এবারে দেখো পরিমাণ মতো জলটা দিয়ে এবারে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলো একদম পুরো সেদ্ধ হয়ে যায়। এমনি তো সেদ্ধ হয়ে গেছে, তারপরেও একটু দিয়ে দিলাম। তারপর নামানোর আগে একটু সর্ষের তেল দিয়েই নামিয়ে নেব, বেশ। তাহলে আমার পোস্তের তরকারি কমপ্লিট। আর পোস্তের মধ্যে দেখবে নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দিলে সেই রান্নার টেস্টই যেন একদম অন্যরকম থাকে। তারপর মিক্সার গ্রাইন্ডারটাকে ভালো করে মুছে নিলাম, নিয়ে এই যে দেখো এই যে সাইডে রেখে দিলাম, নিচটাও মুছে নিয়েছি। তারপর একটা কাপড় দিয়ে মুড়ে রেখে দিলাম, তাহলে ধুলোবালিটা আর পড়বে না আমার। আর এদিকে দেখো এবারে মশলাদানিটা ভাবছি মুছবো। তো তার আগে দেখো এদিকে আমি জলের গ্লাসের একটা ভালো করে মুছে দিচ্ছি। এটা কিন্তু ফেলাই ছিল, এটাকেই আমি একদম ধুয়ে করে একদম পুরো দেখো পরিষ্কার করে নিয়েছিলাম। তোমাদের দাদাভাইয়ের দোকানেই ছিল এটা। তো ও আর বিক্রিও করেনি, এমনিতে ফেলে রাখলো। তো আমি ভাবলাম যে এটা কাজের জিনিস, আমি বরং বাড়িতে নিয়ে যাই, নিয়ে আমি কাজে লাগাতে পারবো। তো তাই নিয়ে আসলাম। তো এদিকে দেখো গ্লাসগুলোকে এখানে রেখে আনলাম, জাস্ট হয়ে যাবে 2-3 বছরের মতো মানে ইউজ করছি যে। তো এদিকে দেখো এবার মশলাদানিটা ধুয়ে নেব, মানে ধুয়ে নেব বলছি। ওই যে সাইডটা দিয়ে একটু জল পড়ে আছে, তো তাই জন্য ভাবলাম পুরোটাই একদম মুছে পরিষ্কার করে দিই। এমনিতে মানে ধুলোবালি পরে নিই, আর এমনিতেও পরিষ্কারই আছে, জলটা পড়লো বলে তাই জন্য কিন্তু আবার মুছামাছি করে রাখলাম। আর একটা কোটো মধ্যে এখন গিয়ে আবার লঙ্কার গুঁড়োটা ভরতে লাগবে। একটার মধ্যে তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নুনটা তো আমি একসাথে রাখি না, মানে নুন আর হলুদ নাকি একসাথে রাখতে নিই। তো এদিকে দেখো লঙ্কার গুঁড়োটা নিয়ে নিচ্ছি, না হলে প্যাকেট থেকে না ঢেলে দিতে গেলে অনেক সময় দেখবে একটু বেশি হয়ে গেলে তখন আবার অসুবিধা হয়। তো তাই জন্য আমি কি করলাম, এইটার মধ্যে নিয়ে নিলাম। এটার মধ্যে নিলে না কোটোটার মধ্যে একটা মাপ যোগ থাকে, আর এইভাবে না আমি দিতে পারি না। সবসময় একটা অভ্যাস তো চামচ দিয়ে দেওয়ার, মানে আমার একটা আন্দাজ হয়ে গেছে। তো এমনি যে ঢেলে দিলাম, ওইটা আমি দিলে ঝাল হবে না ঝাল বেশি হয়ে গেছে, ওইটার মধ্যে না মনের মধ্যে ভয় থাকে। আর রান্না করতে এসে যদি মনের মধ্যে ভয় থাকে, সেই রান্নার টেস্ট আর আনাতে পারবো না। তো এদিকে দেখো মরিচের মানে গুঁড়াটা ডালতে গিয়ে আবার ওইটার মধ্যে পড়লো। তো আবারও আমাকে এগুলো নামিয়ে আবার ওই জায়গাটাকে ঝেড়ে আবার কিন্তু আমি এগুলো নিয়ে নিলাম। এই যে দেখো এবারে আরেকটা কোটো আছে না, মানে আরেকটা কোটো যে ধুয়ে দিলাম, এইটার মধ্যে জলটা রয়েছে, সকালবেলায় ধুয়েছিলাম। তো তাই জন্য এটা শুকালে আবার 5 ফোড়নটা রাখবো, তাহলে বেশ। এটা আমার সম্পূর্ণ 6টার, তো নুনটা তো আর ওই একসাথে রাখি না তাই। তো এদিকে দেখো এই র্যাকের কোটোকাটিগুলো আবার একটু মুছামাছি করে দিচ্ছি। ভাবলাম কি যে যেহেতু মশলাদানিগুলো করছি, তো এদিকে সাথে এই র্যাকটাও একটু মুছামাছি করে দিই। এমনিতে ক্লিনই আছে, 2 দিন হয়েছে সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করলাম, তারপরেও আমার মনে হচ্ছে এটা। তো তাই জন্য দেখো মুছামাছি করে এই যে একটা কোটোগুলো কিন্তু মুছে নিচ্ছি, নিয়ে ভালো করে জায়গাটাকে মুছে তারপর আবার কোটোগুলোকে একদম জায়গা মতো কিন্তু রাখবো। এই যে দেখো জায়গা মতো কোটোগুলোকে আবার গুছিয়ে গাছিয়ে রাখছি। দেখবে সবসময় যদি একটু সময় বের করে একটু পরিষ্কার পরিপাটি করে রাখা যায়, তাহলে
মানে ঘরের কাজগুলো যেন নিমিষেই হয়ে যায় আর দেখতেও যেন একটা ভালো লাগে। তো এদিকে দেখো এই জায়গাটা মুছে নিয়েছি। আর কালকে তো পয়লা বৈশাখ, কালকে আর ঘরের কাজে বাজে হাত দিতে পারবো না। ঘুম থেকে উঠেই একদম স্নান টান করে পুজো দিয়ে একদম ঠাকুরের আশ্রমে যাব। তারপর তো দিকে পয়লা বৈশাখে রান্না বান্না বুঝতেই পারো। তো কালকের ব্লগে তো তোমরা দেখবেই কি সারাটা দিন আমি কিভাবে কাটাই। তবে কালকে ঘরের কাজ নিয়ে যে ব্যস্ত থাকবো ওইটা করবো না। সবসময় তো ওই সংক্রান্তি আসতে বলে কি তোর জন্য শুরু করলাম। তো কালকের দিনটা মানে অফ থাকবে ওই যে ঘরের মানে কাজকর্ম দিকে। কাজকর্ম তো ঘরের আছে, সংসারের কাজ আবার নেই এটা বললে ভুল। দেখবে একটা কাজ করতে গেলাম, দেখলাম ওই জায়গাটা নোংরা হয়েছে, তখন না পরিষ্কার করে কি পারবো বলো? আর আমরা মহিলারা দেখবে এরকমই, কাজ ছাড়া যেন থাকতেই পারি না। আর এদিকে দেখো এবার তরকারি আমার হয়ে গেছে, নামিয়ে এক পাশে বসিয়ে দিলাম চাটনি। আর এদিকে আমি এখন তেলের কড়াটা মুছে এই সাইডের টিনগুলো একটু মুছামাছি করে দিচ্ছি। দেখো এই সাইডটা মুছা হয়ে গেছে, এই সাইডটা মুছে নিচ্ছি। চুলটা ভালো করে শ্যাম্পু করে স্নানটা করে আসলাম। তবে চুলটা এখন আর আমি খুলতে পারছি না গামছাটা, কারণ আমি রান্না করতে আসলে না ওই যে এদিক সেদিক চুল পরে থাকে, ওইটা আবার আমার ভালো লাগে না। তোমার দাদাভাই নিয়ে আসলো আবার গুড়, এখন ভাবছি চাটাও গুড় দিয়ে করব। আর চাটনিটা যে করি না হলে এত পরিমাণে চিনি লাগে, আর আমগুলো তো এত পরিমাণে টক। তো তোমার দাদাভাই বলছে কি গুড় দিয়ে যেন করি, গুড়টা নাকি মানে চিনি থেকে নাকি গুড়টা ভালো, চিনি খাওয়া নাকি ভালো না। তো বলছে গুড় মানে খাওয়া যাবে, চিনিটা হলো তো একদমই মানে ভালো না। তো তার জন্য কিন্তু আমি গুড়টা দিয়ে এখন চেষ্টা করছি, চা বলো আর চাটনি টক টক কোনো কিছু করলে এটা দিয়ে করতে। তো এদিকে দেখো অনেকটা খানিক কিন্তু দিয়ে দিলাম, আমগুলো এত পরিমাণে টক তাই একটু বেশি দিতে হচ্ছে। তারপর এদিকে দেখো আমাদের যে খাওয়ার মানে বসার টুলগুলো, এই টুলগুলোকে ভালো করে একদম মুছে দিচ্ছি। এই যে দেখো সাইড ফাইডগুলো মুছে নিয়েছি, এবার এই টুলটাও ভালো করে একদম মুছে দিলাম। দিয়ে এই যে দেখো কিছুটা সময় রেস্ট করলাম, রান্নাঘরে কাজ বাস্ত কমপ্লিট রেস্ট করে এবারে কাপড়গুলো শুকিয়ে গেছে, ঘরে নিয়ে যাচ্ছি। এগুলোকে গুছিয়ে গাছিয়ে রেখে তারপর গিয়ে বৌদিদের বাড়িতে যাবো। আর দেখলে কি পরিমাণে রোদ, এই রোদের যন্ত্রণায় না কোথাও আর যাওয়ার ইচ্ছে করে না। গত বছরও মানে আমি যাব করে প্রায় সন্ধ্যা হয়ে, গত বছর না মানে গত বছর আগের বার মনে হয়, এক বছর আমি যাব করে এই রোদের জন্য যেতেই পারিনি। তারপর বৌদি আবার রাত্রিবেলায় আমার জন্য তরকারি নিয়ে আসলো, এরকমটা করলো। তো গরম গরম করে না আর কোথাও যাওয়া হয় না, জানো তো এত এত গরম গরম করে মানে রোদের মানে রোদ দেখলে যেন মাথায় বাড়ি যে কীভাবে বেরোবো। তো এইরকম হালকা পাতলা একটা ড্রেস পরে নিয়েছি, সাথে প্লাজোটা পরলাম। আর এই যে দেখো বৌদিদের বাড়ির উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়লাম। আমাদের এক পাড়াতেই কিন্তু আমাদের একটা গলি আর বৌদিদের আর একটা গলি। তো এই যে দেখো এবারে বৌদিদের বাড়িতে যাচ্ছে। আর রোদের অবস্থাটা দেখতে পাচ্ছ কি পরিমাণে ইয়ে হয়ে আছে। এক পাড়া হলো কি বলতো, আমি নাইটি পরে না আমার বাড়ি থেকে বেশি দূর কিন্তু যাই না, ওই আমাদের বাড়ির সামনে কিন্তু আসি, কিন্তু ওই যে দূরে কোথাও কিন্তু যাই না। তো যাই জন্য আমার নাইটিটা পরে আসতে যেন মানে ভালোই লাগে না, তাই জন্য আবার ড্রেসটা ইয়ে করে আসলাম, না হলে কিন্তু এক পাড়াতেই বাড়ি। আর এই যে দেখো বৌদিদের ঘর, তো বৌদির সাথে এসে তো গল্প গুজব করছি, তারপর আমার ভাইয়ের মেয়ের সাথেও বসে গল্প টল্প আমাদের করা হচ্ছে। তারপর আর কি পাচন খেয়ে না সরি দেখো কি বলছি, বৌদিদের বাড়িটা তোমাদেরকে দেখিয়ে তারপর এদিকে আমি পাচন খেয়ে নিলাম। বৌদিও ভাত খেলো, বৌদি বারবার বলছিল ভাত খাওয়ার জন্য, আমি খাইনি, সকালবেলায় টিফিন করলাম, পেট ভর্তি হয়েছে তাই পাচনটাই খেলাম। আর তোমাদের দাদাভাইয়ের জন্য দেখো বৌদি আবার পাচন দিয়ে দিল। আর আমার তো আজকে রান্না সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর বৌদিদের বাড়ি থেকে এসে না আমার এত পরিমাণে শরীর যেন জ্বালা করছে, নিচে কতক্ষণ যখন শুয়ে রইলাম। এমনিতেই তোমাদের দাদাভাই ঘুরতে বাজে 3:30 আসলো, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এদিকে আমি এই জায়গাটা মুছে এবারে দেখো বাসন কুসন ধুয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে আজকে একটা মিনিটও লেট করিনি, সাথে সাথে চলে গেল দোকানে। তো এদিকে আমার তো আবার বিকেলের কাজ শুরু হয়ে গেল। তো ওইদিকে দেখো মানে খাওয়া দাওয়া করে করে না একদম 4টা বেজে গেলেই দেখবে তারপর ঘর ঝাড় দেওয়া, ঘর গুছানো, বাসন কুসন ধোয়া, মানে একটার পর একটা কাজ যেন লেগেই থাকে। তো 2টা বোতল জল ভর্তি করে ফ্রিজের মধ্যে দিয়ে রাখলাম। তারপরে এই যে দেখো জানলার পর্দাটা ঠিকঠাক করে নিলাম, কারণ রাত্রিবেলা মানে কাচের জানলা যেহেতু তাই আমি পর্দাটা একদম ইয়ে করে দিয়ে রাখি। আমার ভালো লাগে না ওই যে জানলা দরজা পুরো একদম খুলে ইয়ে করে, ওইটা যেন আমার একদমই ভালো লাগে না। তো দিনের বেলা হলে তো খুলে রাখি, কিন্তু মানে বিকেল থেকে সন্ধ্যার পর থেকে এটা তো আমি একদমই করি না। তারপর দেখো বেড কাভারটাকে একটু টান টান করে পেতে নিয়েছি, এই যে দেখো টান টান করে নিয়ে এবার ওই যে একটা জলের বোতল আবার ঘরের জন্য এনে রাখলাম। সবগুলো জল আবার কিন্তু আমি ফ্রিজের মধ্যে রাখি না, কিছুটা জল আবার এই ঘরে এনেও রাখি। অনেক সময় জল টল খেতে গেলে সুবিধা হয়, আর বিশেষ করে রাত্রিবেলায় তো জলের দরকার হয়। তোমার দাদাভাই দেখবে কতবার করে যে জল খাবে, তো ওর আবার বিছানার পাশে নিয়ে একটা জলের বোতল রাখবে। তারপর এদিকে দেখো গাছগুলোর মধ্যে একটু জলটা স্প্রে করে দিচ্ছি। এত পরিমাণে গরম আর এত পরিমাণে রোদ, গাছগুলো ঘরের মধ্যে থেকে যেন আর বাঁচতে পারছে না। আর আমার মানি প্ল্যান্ট গাছের অবস্থাটা একবার দেখো কি অবস্থা হয়ে গেছে। কতদিন আগেও আমার গাছটা কি সুন্দরী না ছিল, আর এখন দেখো কি হয়ে গেছে। তো জলটা স্প্রে করে দিচ্ছি, দেখি কাজটা ঠিকঠাক হয় কিনা। অনেকে বলে মানি প্ল্যান্ট নাকি ঘরে থাকা ভালো, টাকা নাকি আসে, মানি প্ল্যান্ট যদি গ্রো হয় তাহলে নাকি বোঝা যায়। আমি আজ অবধিও বুঝতে পারি না। তো যাই হোক এদিকে দেখো গাছগুলোর মধ্যে জলটা স্প্রে করে, এই গাছটার মধ্যে তো জল স্প্রে করলাম, তো আমার আয়নাটার মধ্যে পড়লো, মুছে নিলাম, নিয়ে এদিকে এখন দুধটা গরম করে নিচ্ছি। কালকে দাদা থেকে 1 লিটার দুধ রেখেছিলাম, কালকে তো পয়লা বৈশাখ, তো ভাবছি আজকে একটু দই পাতবো। তোমার দাদাভাই দই নিয়ে আসলো,
আর এদিকে দেখো বাটিগুলোও বের করে নিলাম। এই বাটিগুলোর মধ্যে না সবসময় আমি দইটা পাতি। এক তো গরমকাল, আমি দেখবে প্রায় আমার ঘরে দই পাতা হবে। কেন বলো তো, এই গ্লাসগুলো একটা 20 টাকা করে, তো 2টা গ্লাস আনলে 40 টাকা, বা এমনিতে দইয়ের যে পাতিলগুলো পাওয়া যায় ওইটারও কিন্তু অনেকটা দাম। তো ঘরে পেতে নিলে আমি মনে করি ভালো, 60 টাকা লিটার হলে মানে দুধের দাম। আর দেখো বাতাসা নিয়ে আসলো, কত বড় বড় বাতাসা, বাপরে বাপ, আমার ঘরে তো এত বড় বাতাসা আর কোনোদিনও আনা হয়নি। তো বাতাসা দিয়ে দইটা পাতবো, তো দাদা তবে বলছে বাতাসা দিয়ে করার জন্য। বাতাসা দিয়ে দই পাতলে না অনেকটা কালারটা খুব সুন্দর আসে কিন্তু। তো এদিকে দেখো বাতাসাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার দুধটাকে ঠান্ডা বসিয়ে বাতাসাটা যখন গুলে গেল তারপর একদম দইটাকে ঠান্ডা করে দেওয়ার জন্য এদিকে আমি এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে। আর এদিকে দেখো নারকেল ছোলাগুলো, সেদিন তোমাদের দাদাভাই কেটেছিল যে নারকেলটা, তো ছোলাগুলো একটু শুকিয়ে গেছে, কালকে আবার দেবো। তো আকাশের ভাবটা যেন কীরকম হয়েছে, তাই আবার ছোলাগুলোকে এই পলিথিনটার মধ্যে নিয়ে নিচ্ছি, যে যতটুকু শুকালো, এখন যদি আবার বৃষ্টি দিয়ে আবার ভিজিয়ে আর লাভ নেই। তাই আর দুধটা ঠান্ডা হতে এতটা সময় লাগবে, আর দই তো জানোই বেশি গরমের মধ্যেও বসানো যায় না, আবার বেশি ঠান্ডাও হলেও হয় না। দই পাততে গেলে কিন্তু অনেক ঝামেলা। দেখবে কোনো কোনো সময় দইটা এতটা ভালো হয়, তবে আমার হাতের দই বলো তোমাদের দাদাভাইয়ের হাতের দই বলো খুব ভালো হয়, কিন্তু একদম দোকানের মতো চাকা চাকা হবে, চামচ দিয়ে কেটে খেতে হয়, এতটা ভালো হয়। তো এদিকে দেখো এবারে গাছগুলোর মধ্যে জলটা দিয়ে নিচ্ছি, আর মাঝে গিয়ে আবার দইটা দেখছি ঠিকঠাক ঠান্ডাটা হয়েছে কিনা। বেশি ঠান্ডা হলে তো আবার হবে না, সে আমাকে আবারও গরম করতে লাগবে, তো সেটাই দেখে যাচ্ছি। আর এদিকে দেখো এইভাবে মানে গাছগুলোর মধ্যে জলটা দিয়ে নিচ্ছি। একবার ভেবেছিলাম গাছে জল দেবো না দিনের ভাব দেখে, আবার দেখছি যে আকাশ একদম পুরো ফর্সা হয়ে গেছে, তো ভাবলাম কি আর বৃষ্টি তো হবেই না, তাই জন্য আমি গাছগুলোর মধ্যে জলটাই দিয়ে দিই। তো এদিকে দেখো গাছের মধ্যে জল দিয়ে এদিকে ঘরে এসে এবার দুধটা আমি কীভাবে চেক করছি যে দুধটা ঠিকঠাক হয়েছে কিনা। এই যে দেখো চামচের মধ্যে নিয়ে একটু আঙুল দিয়ে দেখলাম যে না, দুধটা এখন ঠিকঠাক আছে। এবারে কিন্তু আমি দেখো দইয়ের যে সঞ্চারটা, দইটা পুরোটা দিয়ে দিলাম, আর দইটা একটা চাকনির মধ্যে নিয়ে দইয়ের যে নিচে জলটা ফেলে দিয়েছি। না হলে দই পাতলে কী হয় বলো, দইয়ের বাটির উপরে দেখবে দইটা যতই চাকা করে বসুক না কেন, কিন্তু উপর দিয়ে একটা জল ছেড়ে দিই, তো তাই জন্য জলটা ছেঁকে দিলাম। তারপরে এই যে একটা এরকম ঘুটনি দিয়ে ভালো করে দইটাকে একদম ঘুটে নিচ্ছি সঞ্চারটার সাথে ভালো করে। তারপর এবার ছাঁকনি দিয়ে মানে দইটা কিন্তু ইয়ে করে নিচ্ছি, বাটির মধ্যে নিয়ে নেব। তো চাইলে জায়গাটার মধ্যে ছাঁকনি না দিলেও হয়, এমনিতে দিয়ে দিলেও হয়। তারপর তোমাদের দাদাভাইকেও দেখলাম একদিন এইভাবে করতে, তো আমিও সবসময় এইভাবেই করি। তো জানি না দইগুলো মানে কীরকম হবে। তো আমি না সবসময় পয়লা বৈশাখের আগের দিন এরকম করে ঘরে দই পেতে রাখি, পয়লা বৈশাখের দিন আমাদের ঘরের দই দিয়ে হয়ে যায়। আর গরমকাল প্রায়ই দেখবে আমার ঘরে দইটা পাতা হয়। 1 লিটার দুধ দিয়ে দেখো বেশ কতগুলো কিন্তু আমার দইয়ের বাটি হচ্ছে। তো যাই হোক, ঘরের দইটা খেয়ে যেন তৃপ্তিও পাওয়া যায়, গ্লাসের দইগুলো খেয়ে না তৃপ্তিও যেন হয় না। তো এবারে বাটির মধ্যে নিয়ে কিন্তু দইটা পেতে নিচ্ছি। রাত্রিবেলায় করতাম, তো আমি ভাবলাম রাত্রিবেলায় এবার করবো, আমার মোবাইলের কাজও থাকে, তার জন্য ভালো আমি কি দিনের বেলায় করে নিই, বলতে বিকেলের দিকে। বেশি সকালের দিকে করে রাখলে দইটা না বসে অবধি ফ্রিজে রাখতে পারবো না, আর সারা রাত্রি বাইরে থাকলে দেখবে আবার টক হয়ে যায়। একবার এরকম করেছিলাম, যা টক হয়েছিল, তো তাই জন্য বিকেলের দিকেই ইয়েটা করলাম। তো এদিকে দেখো বাটি আমার কিন্তু দই ইয়ে করা হয়ে গেছে, আর একটুখানি রয়েছে, এটা আরেকটা বাটির মধ্যে ঢেলে নেব। তো এবারে এগুলোকে ভালো করে একদম ইয়ে করে রাখতে লাগবে যেন বাতাসটা না লাগে। তো এই যে দেখো বাটিগুলো কীভাবে এখানে সাজিয়ে রাখছি, নিয়ে এবারে বল দিয়ে ভালো করে কিন্তু ঢাকাটা দিয়ে দেবো। তো কাল সকালে কিন্তু এগুলোকে আমি ফ্রিজে তুলে রাখবো। তো দেখো তারপর দইয়ের যে বাসনকুসনটা পড়লো, বাটি তো সসপ্যান, এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে সব কিছু পরিষ্কার করলাম। চৈত্র সংক্রান্তি এদের চিরুনিগুলো পরিষ্কার করতে ভুলে গেছি, তো ভাবলাম সব কিছু যেহেতু পরিষ্কার করে নিয়েছি আর এইটা ফেলে রাখে লাভকে, এটাও করে নিই। তো চলো এগুলো এবারে পরিষ্কার করি, আর আজকের ব্লগটাও শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা। তো সবাই খুব ভালো করে পয়লা বৈশাখটা কাটাও, খুব এনজয় করো। তো চলো কালকে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।